হ্যালো এভরিওয়ান। তো আজকে তোমাদের সেমিস্টার 3 কেমিস্ট্রি এক্সামটা হলো। তো কেমিস্ট্রি কোশ্চেনটা দেখলাম যে কোশ্চেনের স্ট্যান্ডার্ড খুবই ভালো, যে খুব ইজিও নয় আবার খুব হার্ডও নয়, সব মিলিয়ে কোশ্চেনের স্ট্যান্ডার্ড খুবই সুন্দর। তবে অনেকে আহ, খুব ইজি কোশ্চেন ভুল করেছো, আবার অনেকে ভালো এক্সামও দিয়েছো। যাই হোক, তোমাদের সেমিস্টার 3 মাল্টিপল চয়েসের কোশ্চেনে বাইরের স্কুলে গিয়ে পরীক্ষা দেওয়া এটা অনেকের কাছে নতুন। যারা নিটের প্রিপারেশন নাওনি বা জেইর প্রিপারেশন নাওনি তাদের জন্য তো সম্পূর্ণ নতুন। তো যাই হোক, এখানে সিলি মিস্টেক হওয়া এবং ভুল অপশন দাগানো এটা তো চলতেই থাকবে। তো যাই হোক, সব মিলিয়ে কোশ্চেনের স্ট্যান্ডার্ড খুবই ভালো। তো কোশ্চেনটা আমি সলিউশন করছি, তোমরা একটু দেখে নাও কার কি সমস্যা আছে না আছে, একটু দেখে নাও। চলো। হ্যাঁ, প্রথম কোশ্চেন কি আছে? প্রথম কোশ্চেন আছে যে নিম্নে উল্লেখিত দ্রবণগুলির মধ্যে কোনটির হিমাঙ্ক সর্বনিম্ন? দেখো, হিমাঙ্কের সর্বনিম্ন বলেছে মানে আমি বারে বারে বলেছি তোমাদের, যেটা মাথায় রাখতে হবে আমাদের, যে আমাদের যখন আহ, স্ফুটনাঙ্ক বলবে, আমাদের স্ফুটনাঙ্কের সবসময় জন্য উন্নয়ন হয়। স্ফুটনাঙ্কের উন্নয়ন, স্ফুটনাঙ্কের উন্নয়ন, আর হিমাঙ্কের হচ্ছে অবনমন। হিমাঙ্কের অবনমন। তাহলে হিমাঙ্কের যদি অবনমন হয়, তাহলে যত কণার সংখ্যা বাড়বে হিমাঙ্ক তত কমবে। যত কণার সংখ্যা বাড়বে হিমাঙ্ক তত কমবে। তাহলে সর্বনিম্ন হিমাঙ্ক কার হবে? সর্বনিম্ন হিমাঙ্ক যার হবে তার হচ্ছে কণার সংখ্যা অর্থাৎ আয়ন সংখ্যা বেশি। তাহলে সুক্রোজ নন ডিসোসিয়েটিভ, মানে এখানে আয়ন সংখ্যা কি বলবে? আয়ন আমি যদি আই দিয়ে ধরি, এখানে আই কত হবে? 1। এখানে কেসিএল আছে, কেসিএল ভাঙলে কি রকম ভাঙবে? কেসিএল ভাঙলে ভাঙবে কে প্লাস প্লাস সিএল মাইনাস, কে প্লাস সিএল মাইনাস। তাহলে এখানে কি হবে? আয়ের মান, আয়ের মান হবে 2। আর এখানে কত হবে আয়ের মান? কালারটা চেঞ্জ করে নিই। এখানে কত হবে? এটা যদি বিয়োজিত হয়, এটা বিয়োজিত হলে কি হবে? Mg2 প্লাস প্লাস 2Cl মাইনাস। তাহলে এখানে আয়ের মান কত হবে? 3 হবে। আর এখানে গ্লুকোজ নন ডিসোসিয়েটিভ, এখানে আয়ের মান কি হবে? 1 হবে। ঠিক আছে? কেউ যদি আয়নে ভাঙতেও পারে, সে কিন্তু বুঝে যাবে যে কোনটা অ্যান্সার হবে, সে যদি কনসেপ্টটা নাও বোঝে। তার জন্য বলি যে প্রত্যেকটা অপশানকে অ্যানালাইসিস করো। তোমার কনসেপ্ট না জানা থাকলেও তুমি কিন্তু সঠিক অপশানটা খুঁজে পেয়ে যাবে। মাল্টিপল চয়েসের এইটা হচ্ছে বিউটি, যেখানে তুমি কনসেপ্ট না জানলেও তুমি কিন্তু সঠিক অ্যান্সারটা করে দিয়ে চলে আসতে পারো, যদি তোমার মধ্যে একটু সাধারণ যে বুদ্ধিমত্তা থাকে। তো অবশ্যই তোমাকে এই যে সল্ট গুলোকে ভাঙতে জানতে হবে। তুমি সল্ট না ভাঙতে জানলে কি করে তুমি অ্যান্সার করবে? ঠিক আছে, তাহলে এটা হবে অপশন সি কারেক্ট। তাহলে এবার নেক্সট কোশ্চেনে আমরা যাব। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন আছে যে নিচের কোন গ্যাসটি হেনরি সূত্র মেনে চলে না? খুবই ইজি কোশ্চেন, যে হেনরি সূত্র মেনে চলে না, যেটা হচ্ছে আমাদের NH3। যেটা আমি বারে বারে বলেছি যে এখানে ইলেকট্রোলাইট হলে হেনরি সূত্র মানবে না। বা এমন একটা গ্যাস, NH3 গ্যাস, যেখানে যদি লিকুইড আমি H2O দিই, এ কি হবে? H2O NH3 হাইড্রোজেন বন্ধনের জন্য এ কি হবে? খুব জলে সঙ্গে খুব সহজেই দ্রবীভূত হয়ে যাবে, বা দ্রাবকের সঙ্গে খুব সহজেই দ্রবীভূত হয়ে যাবে। মানে দ্রবীভূতর পরিমাণ যদি বেশি হয়, হেনরি কি বলছে, যে গ্যাসটা জলে দ্রবীভূত হতে চাইছে না, সেক্ষেত্রে খুব দ্রাব্যতা কম, তার ক্ষেত্রে হেনরি সূত্র প্রযোজ্য। কিন্তু সে ইজিলি যদি দ্রবীভূত হয়ে যায়, তাহলে হেনরি সূত্রে কি প্রেসার লাগাবে, কি টেম্পারেচারের কনসেপ্ট তুমি নিয়ে আসবে? তাহলে এখানে হবে অপশন ডি, NH। 3 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেনও খুব সুন্দর দিয়েছে, যে লায়োফোবিক সল সংরক্ষণ করা যায়। লায়োফোবিক সল তুমি অর্থ কি? লায়োফোবিক সল বলতে একটা আছে লায়োফিলিক, একটা হচ্ছে লায়োফিলিক ছিল আমাদের, আর একটা হচ্ছে লায়োফোবিক। লায়োফোবিক, লায়োফোবিক বলতে জল বিকর্ষী, লায়োফোবিক মানে দ্রাবক বিকর্ষী, আর লায়োফিলিক মানে দ্রাবক আকর্ষী। এবার এটার হচ্ছে স্থায়িত্ব কম, যেহেতু এটা দ্রাবক বিকর্ষী, কারণ দ্রাবকের মধ্যে থাকতে হবে, অর্থাৎ বিস্তার মাধ্যম, বিস্তৃত দশার বিস্তার মাধ্যম, বিস্তার মাধ্যমের মধ্যে থাকতে হবে। তাহলে বিস্তার মাধ্যমের প্রতি যদি তার আকর্ষণ বল কম হয়, তাহলে সে বিস্তার মাধ্যমে কি থাকতে পারবে? তাহলে সে কি হবে? তার স্থায়িত্ব কম হবে। আর লায়োফিলিক কি?
তার দ্রাবক বিস্তার মাধ্যমের প্রতি আকর্ষণ বলটা বেশি আছে বলে সে কি হয়, তার স্থায়িত্বটা বেশি। এবার যদি লায়োফোবিক সলকে সংরক্ষণ করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের লায়োফিলিক সল যোগ করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, লায়োফিলিক সল যোগ করতে হবে, অর্থাৎ অপশন ডি কারেক্ট। কেউ যদি একটু মোটামুটি কনসেপ্টটা ঠিক থাকতো কেউ করতে পারবে। হ্যাঁ, অনেকে বলবেন যে স্যার এইরকম কোশ্চেন কি করে পারবো। হ্যাঁ, যারা মুখস্থ টাইপের পড়াশোনা ওটা করবে তারা কিন্তু পারবে না। সেমিস্টার থ্রিটা কিন্তু সত্য কথা, যারা মুখস্থ টাইপের পড়াশোনা করবে তাদের জন্য কিন্তু সেমিস্টার থ্রি নয়, তাদের জন্য সেমিস্টার ফোর। ঠিক আছে, তো এবার নেক্সট কোশ্চেনে আমরা যাব। নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে নিচের কোন ক্ষেত্রে তঞ্চন বা কোয়াগুলেশন হয় না। এটাও খুবই ইজি কোশ্চেন। দেখো যে NaCl, আমাকে NaCl ব্যবহার করে কি বলছে, ব্যবহার করে রক্তক্ষরণ বন্ধ করা। তাহলে রক্তক্ষরণ বন্ধ করা মানে কি, রক্ত জমাট বেঁধে যাবে। আমরা যারা দাড়ি কাটলে, যে দাড়ি কাটার পর ফটকিরিটা দেয়, ফটকিরি কি একটা লবণ, সেই লবণটা দিলে রক্ত জমাট বেঁধে, রক্ত জমাট বেঁধে রক্তক্ষরণটা বন্ধ হয়ে যায়। কেন হয়, কারণ তঞ্চন হয়ে যায়। তাহলে NaCl ব্যবহার করেও কি তঞ্চন করে বন্ধ হয়, তাহলে এই ক্ষেত্রে তঞ্চন ঘটে। তাহলে এটা ঠিক আছে। বদ্বীপ গঠন, বদ্বীপ গঠন ওই সমুদ্র থেকে নদীতে যখন জল আসে মিশে বদ্বীপ গঠন, ওখানেও ঠিক সেম কেস, তঞ্চন হয়ে যায়। তাহলে এটাও, এটাও তঞ্চন হয়। তারপরে কি আছে, পুকুরের জল। আমরা ছোটবেলা দেখেছি যে পুকুর থেকে জল নিয়ে এসে বালতিতে ওখানে ফটকিরি দিয়ে দেওয়া হতো, জলটা পরিষ্কার হয়ে যেত, নিচে কাদাগুলো পড়ে যেত, ওই জলটা নিয়ে রান্না বান্না করা হতো। তাহলে এটাও ঠিক আছে, এখানেও তঞ্চন হয়, যে পটাশিয়াম অর্থাৎ ফটকিরি দিয়ে আমরা পুকুরের জলকে পরিষ্কার করতে পারি। কিন্তু এই পেপটাইজেশন বা অপলয়ন, এটা কি, যে এটা হচ্ছে যে একটা কলয়েড প্রস্তুত, কলয়েড প্রস্তুত করার পদ্ধতি। তাহলে এটাই কি করে তঞ্চন হবে, এটাই হচ্ছে পেপটাইজেশন, হচ্ছে যেখানে অধক্ষেপ থাকবে, আমরা ইলেকট্রোলাইট মিশিয়ে কলয়েড তৈরি করব। তাহলে সেটা কি করে তঞ্চন হবে, সেটা তো তঞ্চন, তঞ্চন মানে থিতিয়ে পড়বে। তাহলে এখানে অপশন হবে পেপটাইজেশন বা অপলয়ন। আচ্ছা, যদি পেপটাইজেশন বা অপলয়ন ব্যাপারটা যদি কেউ জানতো যে কিটা, তাহলে সেও অ্যান্সারটা এটা করে দিয়ে চলে আসবে। তাহলে এখানে হবে অপশন সি। ঠিক আছে, এবার আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন কি আছে, হ্যাঁ এটাও খুবই ইজি, ম্যাথ দেখে যারা স্কিপ করে যাবে তাদের ক্ষেত্রে কিছু বলার নেই আমার। যে এখানে কি বলছে, শুধু একটু কনসেপ্ট ঠিকঠাক থাকলে হয়ে যাবে, আর কিচ্ছু নয়, কনসেপ্টও দরকারও নেই হয়তো। আচ্ছা দেখো কি বলছে, আমরা একটা একটা ডাটা W1, অর্থাৎ আমি লিখছি না, ওটা দ্রাবক। দ্রাবক যারা ম্যাথটা একটু করেছো তারা বুঝতে পেরে যাবে, W1 হচ্ছে দ্রাবকের ভর। তাহলে কি দিয়েছে আমাকে 100 গ্রাম। তারপরে বলছে 10 গ্রাম একটা অনুদ্বায়ী দ্রাবক, অর্থাৎ W2 কত, 10 গ্রাম। আর অবিয়োজিত অসংযুক্ত প্রকৃতি দ্রাবক আণবিক ভর, অর্থাৎ M2টা দিয়েছে, M2টা দিয়েছে 100, 100 গ্রাম পার মোল, গ্রাম পার মোল। আর তাহলে M1 কত হবে, যেহেতু ওয়াটার তাহলে কি হবে, 18, 18 গ্রাম পার মোল। ওকে, এবার স্ফুটনাঙ্কের উন্নয়ন হয় ডেল্টা টিভি কত, তবে জলের স্ফুটনাঙ্ক ধ্রুবক কেবি হবে। আচ্ছা, বলছে যোগ করলে দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন হয় ডেল্টা টিভি, তাহলে কেবির মান চাইছি। আমরা কি জানি, ডেল্টা টিভি সমান, কালারটা চেঞ্জ করে নিই, আমরা কি জানি, ডেল্টা টিভি সমান কেবি ইন্টু W2 ইন্টু 1000 বাই W1 ইন্টু M2। এবার ডেল্টা টিভিটা আমাকে তো বলছে যে ওইটা ওর স্ফুটনাঙ্ক উন্নয়ন, তাহলে ওটা আমার কোনো দরকার নেই, কেবিটা তো আমার বার করতে হবে। তাহলে W2টা কত, W2 10 গ্রাম 1000, W1 কত, W1 হচ্ছে 100 গ্রাম, আর M2 কত, M2 তো আমার 100 দিয়েছে। এখন দুটো কেটে যাচ্ছে, চারটা শূন্য চারটা শূন্য, তাহলে এটা আর এটা কেটে যাবে, কেটে গেলে কি হয়ে যাবে, ডেল্টা টিভি সমান কেভি। তাহলে কেভির মান কত, ডেল্টা টিভি। তাহলে বলো এইটা কি এমন ক্যালকুলেশন ছিল, এটা, এটা কি কোনো ক্যালকুলেশন ছিল? তাহলে যে ম্যাথ দেখে ভয় পেয়ে যাবে তাদের ক্ষেত্রে কি হবে, কিছু হবে না। তাহলে আমার এখানে অ্যান্সার হলো অপশন বি। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেনে যাব।
নেক্সট কোশ্চেন কি বলছে আমরা দেখবো। নেক্সট বলছে কুয়াশা কি। হ্যাঁ, এইখানে এই কোশ্চেনটা একটু অনেকের গড়বড় হতে পারে, যে নেক্সট এই কোশ্চেনটা অনেকের গড়বড় হতে পারে, অনেকেও গ্যাসের মধ্যে কঠিন বলতে পারে, কিন্তু না, অ্যাকচুয়ালি কুয়াশা হচ্ছে গ্যাসের মধ্যে তরল। গ্যাসের মধ্যে কঠিন ওই ধোঁয়াশা বা ধোঁয়া টোয়া বলতে পারো, কুয়াশা হচ্ছে গ্যাসের মধ্যে তরল। হ্যাঁ, এইটাই বেস্ট অ্যান্সার। এবার নেক্সট কোশ্চেনে আমরা যাবো। নেক্সট কোশ্চেন কি বলছে, নির্দিষ্ট উষ্ণতায় একটি শুক্রোজের জলীয় দ্রবণ 0.1 মোলার KNO3 এর জলীয় দ্রবণের আইসোটোনিক, তাহলে শুক্রোজের দ্রবণের গাঢ়ত্ব কত। হ্যাঁ, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এটা তোমাদের খুব ইজিও, যে যারা একটু বুঝেছে তারা পেরে যাবে। তো এখানে কি বলছে যে 0.1 মোলার KNO3 এর জলীয় আইসোটোনিক, তাহলে আইসোটোনিক আমি যদি ফর্মুলেটেড ভাবে করি, নর্মাল করলে খুব ইজি হয়ে যাবে, সেটা আমি পরে বলছি। আগে আমরা আইসোটোনিক কথাটা আসে কোথা থেকে, যে অভিস্রবণ চাপ পাই সমান CRT, এই কথাটা আছে। ঠিক আছে, এবার সুক্রোজের জলীয় দ্রবণের ক্ষেত্রে আমার কিছু দেয়নি তো, তাহলে সুক্রোজের জলীয় দ্রবণের ক্ষেত্রে সুক্রোজের ক্ষেত্রে এর মান কত, 1। তাহলে এখানে আমরা কি জানি, পাই সমান ICRT। তাহলে যদি 1 হয়, তাহলে সুক্রোজের যাই মান দেওয়া থাকুক, তাহলে CRT হবে। তাহলে এবার বলছে যে এই মানটা কার সঙ্গে সমান হবে, যে KNO3, অর্থাৎ KNO3 এর ক্ষেত্রে এর মান কত, K প্লাস। আচ্ছা, আমি কালারটা চেঞ্জ করে নিই, ভালো হবে। KNO3 এর ক্ষেত্রে এর মান কত, K প্লাস। আমি বারে বারে বলেছিলাম এর ওই ভাঙাগুলো তোমাদের জানতে হবে। I সমান কি হবে, 2। তাহলে এর ক্ষেত্রে পাইয়ের মান কি হবে, পাইয়ের মান হবে 2CRT। তাহলে এক্সট্রা 2 গুণ হচ্ছে, তাহলে বলছে এইটা কার সঙ্গে আইসোটোনিক হবে, এইটা এর সঙ্গে আইসোটোনিক হবে, CRTর সঙ্গে আইসোটোনিক হবে। তাহলে RT তো আমার কনস্ট্যান্ট, RT তো কনস্ট্যান্ট, তাহলে C দিয়েছে, তাহলে C দিলে কি হবে, 2 ইন্টু এর কনসেন্ট্রেশন কত দিয়েছে, এইটা 0.1, তাহলে 0.1, তাহলে কত হবে 0.2, 0.2 মোলার, 0.2 মোলার। তাহলে আর RT আমি কনস্ট্যান্ট বলে ওটাকে ধরিনি, তাহলে 0.2, তাহলে এইখানে সিটাকে কত হবে, আই তো 1, তাহলে সিটাকে কত হতে হবে, 0.2 ইন্টু RT হতে হবে। তাহলে RT তো আমার কনস্ট্যান্ট, তাহলে এই 0.2টা কোথায় আছে, এইখানে আছে। এমনি দেখেই বলে দেওয়া যাবে, কেউ যদি ফর্মুলেটেড ভাবে ভাবতে চাও তাহলে তার জন্য এই গেল। ঠিক আছে, তাহলে এখানে হবে অপশন সি। দেন নেক্সট কোশ্চেনে চলো। এবার যে সদ্যপ্রস্তুত অধ্যক্ষেপ উপযুক্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যোগ করে কলয়েড দ্রবণ প্রথমে পেপটাইজেশন, কিছুই নেই, পেপটাইজেশন। নেক্সট কোশ্চেনে চলো। নিচের কোন যৌগটিতে পারক্ষ বন্ধন উপস্থিত থাকে। হ্যাঁ, এইখানে কোশ্চেনটা এইভাবে না দিয়েও যদি ছাত্রদের বলা যেত যে ওলিয়াম বা ক্যারোজ অ্যাসিড কোনটা, ওলিয়াম কোনটা, তাহলে ছাত্ররা অনেক ইজিলি অ্যান্সারটা দিত আর কি। যে এই পারক্ষ বন্ধনটা অনুপস্থিত, এটা বলে অনেক ছাত্রদের ক্ষেত্রে কঠিন করে দিয়েছে। আমি মানছি যারা বায়ো সায়েন্সের তারা এতটা ডিটেলসে হয়তো ভাবনি যে পারক্ষ বন্ধন কোথায়, কিন্তু অ্যাকচুয়ালি এখানে পড়ানোর সময় আমি তো বারে বারেই বলেছি। এবার তোমরা হয়তো ওটা কিভাবে নিয়েছো বা কিভাবে বুঝেছো, যদি করে দিয়ে আসো তো খুব ভালো। এই কোশ্চেনটা খুবই সুন্দর। পারক্ষ বন্ধন হচ্ছে পারক সাইডে যে বন্ধন থাকছে, অর্থাৎ এরকম বন্ধন থাকবে, এরকম, এইটা এটা হচ্ছে পারক্ষ বন্ধন। আর স্বভাবত এইটা দেখলে আমি কি এইটাকে এলিমিনেট করে দেবো, যে পারক্ষ বন্ধন তো এখানে আছেই, H2O2 হাইড্রোজেন পারক্সাইড, মানে তার মধ্যে পারক্ষ বন্ধন থাকবে না। আর H2SO5, যাকে আমরা ক্যারোজ অ্যাসিডও বলি, এই H2SO5টা তো আমরা আমি তো বারে বারে তোমাদের লেখা শিখিয়েছি যে এস ডবল বন্ড ও, এস ডবল বন্ড ও, আর একটা কি হবে, ও ও এইচ হবে, 5টা হাইড্রোজেন অক্সিজেন আছে না, তাহলে এখানে 3, আর একটা ও এইচ, তাহলে কটা হলো 4টা, আর একটা এইচ, এখানে 2টো হাইড্রোজেন তো হয়ে গেছে, এটা হয়ে গেছে। আচ্ছা, আর এটা আরেকটা তাহলে অক্সিজেন 2 একে 4, মানে এখানে আর একটা ডবল বন্ড ও হবে, ব্যাস। ডবল বন্ড ও ও এইচ আর হচ্ছে, এটা হবে। তাহলে এখানেও দেখো, এখানেও এইটা কি পারক্ষ বন্ধন, এখানে এটা কি পারক্ষ বন্ধন। আবার H2S2 OH,
H2H2 মার্শালের অ্যাসিড, যেটা এবারে SLST তে পড়েছিল ক্লাস 11-12। একটু দেখে নাও এই স্ট্রাকচারটা, যে এস ডবল ও ও আবার এস, এখানে তাহলে কটা, আর 6টা অক্সিজেন, ডবল বন্ড ও ডবল বন্ড ও, একটা ও যেইভাবে আছে, ডবল বন্ড ও ডবল বন্ড ও ওইচ। তাহলে দেখো এখানে আমরা দেখছি যে পারক্সাইড কিন্তু আছে, কিন্তু এখানে এখানে কিন্তু এস আর এই এরকম করে আছে, এটা কিন্তু পারক্সাইড নয়। তাহলে অপশন ডি কারেক্ট। ঠিক আছে, হ্যাঁ চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে কোন যৌগ যুগ্ম জারণ বা বিজারণ উভয় ধর্ম প্রদর্শন করে, মানে জারণ বিজারণ উভয় হিসাবে কাজ করে কোন দুটো লবণ। এবার দেখো যে এগুলো কিন্তু কেউ যদি যে স্যার আমি কি জানি না যে জারণ বিজারণ উভয় হিসাবে কাজ করে বলে কোন রিয়াকশন টিয়াকশন অত জানি না, বা আমি অত ডিটেলসে জানি না, তো সেও কিন্তু এই কোশ্চেনটা কিন্তু একটু ভাবে তাহলে সেও অ্যান্সার করে দেবে। তাকে একটু যেটা জানতে হবে যে এই যে H2O2টা, এই যে H2O2টা, এটা কিন্তু জারণ বিজারণ হিসাবে কাজ করে, আমরা কিন্তু সবাই জানি। কারণ কি, H2O2 তে অক্সিজেন হচ্ছে -1 অক্সিডেশন স্টেট থাকে, এই -1 থেকে 0-তে যায়, আবার -2-তে যায়, মানে অক্সিডেশন স্টেট বাড়াতে পারে আবার কমাতে পারে। তাহলে সে কি অক্সিডাইজড এবং রিডিউসিং, অর্থাৎ জারণ বিজারণ উভয় হিসাবে কাজ করে। আর এই H2O2 দেখা মাত্রই এইখানে আমরা বিটাকে দাগ দিয়ে দেবো। দেখো এখানে তো CO2 হয় না, বাড়াতে পারে না, O3 পারবে না এগুলো, তাহলে আমি ইজিলি কিন্তু অপশন এলিমিনেশন করতে পেরে যাব। ঠিক আছে, তাহলে এখানে হবে অপশন বি কারেক্ট। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছি একদম হাইলাইটেড কোশ্চেন, এই ধরনের কোশ্চেন আসবে। এইখানে দেখো এই রকম কোশ্চেন আসবে, আমার ছাত্রদের সবারই একটা ধারণা ছিল যে এইরকম একটা কোশ্চেন আসবে, সব টিচারদেরও ছিল, কিন্তু এই ডাইপোল মুভমেন্ট জিরো বলে কোশ্চেনটা আসবে, এটা কিন্তু ছাত্রছাত্রীদের ধারণাটা খুব কমই ছিল। কারণ ডাইপোল মুভমেন্ট ব্যাপারটা ছিল ক্লাস 11 তোমার কেমিক্যাল বন্ডিং, কতজন ডাইপোল মুভমেন্ট কথাটাই শুনেনি, বা কথাটা শুনেছে ওই স্যারের কাছে ওইটুকুই, নোট খুলে কোনোদিন দেখেনি। কিন্তু তার জন্য কি হয়েছে, কোশ্চেনটা কঠিন হয়ে গেছে। যদি হাইব্রিডাইজেশন জিজ্ঞেস করতো, শেপ জিজ্ঞেস করতো, জিওমেট্রি জিজ্ঞেস করতো, সব পেরে যেত, ইজিলি পেরে যেত। কিন্তু এই সমস্যা এইখানে হয়ে গেছে। তাহলে প্রত্যেকটা স্ট্রাকচারকে আমাকে সুন্দরভাবে জানতে হবে, না হলে কিন্তু ডাইপোল মোমেন্ট জিরো বলা যাবে না। তাহলে এখানে আমরা দেখব XCO3, এটার হচ্ছে হাইব্রিডাইজেশন হবে sp3, অর্থাৎ হাফ আর কত 8 প্লাস 0, তাহলে কত হবে 4, তাহলে এটা হবে sp3। তাহলে sp3 হলে Xc কি হবে, Xc যদি একটা লোন পেয়ার একটা থাকবে, ডবল বন্ড ও ডবল বন্ড ও ডবল বন্ড এরকম। তাহলে এখানে ডাইপোল মোমেন্ট তো জিরো হওয়ার কোনো প্রশ্নই নেই, এখানে কোনো ক্যান্সেল করতে পারবে না, তাহলে ডাইপোল মোমেন্ট নট ইকুয়াল টু জিরো। তারপরে XCF6, এখানে কি, এখানে হচ্ছে হাফ হাফ 8 প্লাস 6, তাহলে 814, মানে 7 হলে কি হবে sp3d3। তাহলে sp3d3 হলে ডিস্টর্টেড অক্টাহাইড্রাল, আর ডিস্টর্টেড অক্টাহাইড্রাল মানে, বা ডিস্টর্টেড অক্টাহাইড্রাল বা তুমি বলতে পারো যে পেন্টাগোনাল বাইপিরামিডাল, সেটা সেটা হবে না, তার কারণ হচ্ছে এখানে 7টা আমাদের ফ্লোরিন নেই, তাহলে এখানে ডিস্টর্টেড অক্টাহাইড্রাল হবে। আর ডিস্টর্টেড অক্টাহাইড্রাল কখনোই তোমার একটা, যেহেতু লোন পেয়ার আছে, লোন পেয়ার যখন থাকবে একটা, তখন কিন্তু সেটা ডাইপোল মুভমেন্ট, এটাও একটা কি পয়েন্ট, যে লোন পেয়ার যখন থাকবে, দেখো এখানে বন্ড পেয়ার কত আছে, আমার 7 বেরিয়েছে হাইব্রিডেশন নাম্বার, তাহলে আমার এখানে 6টা ফ্লুরিন আছে, তাহলে একটা কি ওয়ান লোন পেয়ার প্রেজেন্ট, আর ওয়ান লোন পেয়ার আছে, মানে ডাইপোল মুভমেন্ট কখনোই জিরো হতে পারে না, ডাইপোল মুভমেন্ট কখনোই জিরো হতে পারে না, এটা মনে রেখে দাও, তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। এবার এক্স দুটো হলে তবু ডাইপোল মুভমেন্ট জিরো হতে পারে, একটা হলে হবে না। যেমন এইখানে সি অপশনটা দেখো, সি অপশনের ক্ষেত্রে দেখো যদি আমরা করি হাফ XCF4 এর ক্ষেত্রে আমার 8 প্লাস 4, তাহলে কত হবে 12, 8 4 12, তখন 6, তাহলে 6 হলে কি হবে sp3d2। তাহলে sp3d2 হলে আমার কিন্তু এটা কি হবে, এটা হবে
এটা হবে অক্টাহাইড্রাল, কিন্তু অক্টাহাইড্রাল হবে না, কারণ এখানে কি আছে, আমার 4টা এফ আছে, 6টা এফ থাকার কথা ছিল, 6টা এফ নেই, তাহলে আমাদের কি আছে, দুটো লোন পেয়ার আছে, দুটো লোন পেয়ার আছে, তাহলে স্ট্রাকচারটা কি হবে, স্কোয়ার প্ল্যানার মতো হয়ে যাবে, শেপটা স্কোয়ার প্ল্যানার হয়ে যাবে। এফ এফ দেখো এখানে দুটো লোন পেয়ার আছে, তার জন্য কিন্তু এর ডাইপোল মোমেন্টটাও কিন্তু 0 হয়ে যাবে। এখানে দেখো এফ, এখানে দুটো লোন পেয়ার আর এরকম আছে। তাহলে এখানে একটু ভালো করে দেখো যে এই লোন পেয়ার, এই লোন পেয়ার আর এই লোন পেয়ার কিন্তু একে ক্যান্সেল করবে, আর এই দুজনের যে মোমেন্টামটা সেটা এই দিকে আসবে, আর এই দুজনের মোমেন্টামটা, এই দুজনের মোমেন্টামটা এদিকে আসবে, তাহলে ডাইপোল মোমেন্ট ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ মিউ সমান 0 হয়ে যাবে, মিউ সমান 0 হয়ে যাবে। আর অন্যদিকে যদি এটা দেখতে চাও, এটা হলে হাফ 8 প্লাস অক্সিজেন তো নেব না 2 10, তাহলে কি হবে, এখানে হবে 5 হলে sp3 d, sp3d, আর sp3d হলে অ্যাকসেপ্ট কি হবে, ডবল বন্ড ও এফ, আর এফ এরকম থাকবে, আর এখানে এরকম লোন পেয়ার সম্ভবই নয় ক্যান্সেল হওয়া, হ্যাঁ, তাহলে এর হচ্ছে মিউ নট ইকুয়াল টু 0, টি শেপ টাইপের হবে, ঠিক আছে, মিউ নট ইকুয়াল টু 0, ঠিক আছে, তাহলে এখানে অপশন হবে সি, অপশন সি কারেক্ট। নেক্সট কোশ্চেনে চলো, নিচের কোনটি ইলেকট্রন আসক্তি সর্বনিম্ন, হ্যাঁ জানি যে এটা অনেকেই এই অপশনটা করে দিয়ে আসে, যে ওই অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, যে সবাই বলেছে উপর দিকে নিচে নামলে কি হয়, ইলেকট্রন আসক্তি কমে, হ্যাঁ ইলেকট্রন আসক্তি উপর থেকে নিচে নামলে কম, তাই বলে অক্সিজেনের থেকে সালফারের বেশি তো আমরা জানি, হ্যাঁ, আর অক্সিজেনের থেকে এরও বেশি, টেলুরিয়ামেরও বেশি, আর অক্সিজেনের হচ্ছে সর্বনিম্ন, তার কারণ হচ্ছে অক্সিজেনের সাইজ ছোট এবং ইলেকট্রন ইলেকট্রন রিপালশন বেশি, সাইজ ছোট এবং ইলেকট্রন ইলেকট্রন রিপালশন বেশি, তাই জন্য সর্বনিম্ন হবে অক্সিজেন। দেখেন ডি নেই, পোলোনিয়ামের হচ্ছে সর্বনিম্ন, কিন্তু পোলোনিয়াম ওখানে দেওয়া নেই। নিচের কোনটি সবচেয়ে বেশি আম্লিক, নিচের কোনটি সবচেয়ে বেশি আম্লিক, এটা একদম হাইলাইটেড কোশ্চেন ছিল, যারা পড়েছো ঠিকঠাক করে তারা তো মানে দেখা মাত্রই বলে দেয়, এর অর্ডারটা বারে বারেই আমি করিয়েছিলাম, এর অর্ডারটা নোটেও একদম পরিষ্কার করে আছে, এটা আর আমি বেশি কিছু বলবো না, এর অক্সিডেশন স্টেট বেশি এবং এর মানে ডবল বন্ড অক্সিজেন আর হাইড্রোজেনের থেকে মানে সংখ্যার উপর থেকে বেশি ইফেক্টিভ আর কি। যদি তোমরা এইভাবে করো, এর ডবল বন্ড ও 3টে ডবল বন্ড ও আছে, আর একটা ও আছে, একটু আঁকাটা একটু ভালো লাগলো না, তো যাই হোক একটু বুঝে নাও আর কি, 3টে ডবল বন্ড ও এর ইফেক্ট মাইনাস আই ইফেক্ট পড়ছে একটা ওইচ এর উপর, স্বাভাবিক ব্যাপার, অ্যামলিক তো বেশি হবে। তারপরে নিচের কোনটি বিজারণ দ্বারা বিরঞ্জিত ঘটায় যা অস্থায়ী, হ্যাঁ এই কি করে, জাওমান হাইড্রোজেন তৈরি করে ক্লোরিন, আর এই হচ্ছে জাওমান অক্সিজেন উৎপন্ন করে, এই যে জাওমান হাইড্রোজেন উৎপন্ন করে, এই জাওমান হাইড্রোজেনটা কি হয়, বায়ুমণ্ডলে অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে আবার পুনরায় বিরঞ্জিত পদার্থটা মানে কালারে চলে আসে, কিন্তু এই জাওমান অক্সিজেন তৈরি করা একটা স্থায়ী হয়, ঠিক আছে, Cl2 এটাও নোটেড কোশ্চেন। নেক্সট হচ্ছে এক্সিএফ6 যৌগটির ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়, এক্সিএফ6 যৌগের ক্ষেত্রে এটাও খুবই ইজি কোশ্চেন, যে এক্সিএফ6 এ Xe+6 একদম রাইট, sp3d3 এটাও রাইট, যারা হাইব্রিডাইজেশন ক্যালকুলেট করতে পারো, এক্সিএফ6 অণুর আকৃতি বিকৃত অষ্টতলকে ওই sp3d3 হবে, একটু আগে করেছিলাম, sp3d3 হবে, 7টা এফ থাকার কথা কিন্তু 6টা আছে, তাহলে এটা তো বিকৃত অষ্টতলক তো হবেই। আর সবসময় এক্সি এটা আদ্র বিশ্লেষণ আমি বারে বারে দেখিয়েছি, যে এক্সিএফ6 আদ্র বিশ্লেষণ হলে এক্সিও3 তৈরি করে, এখানে এক্সি তো হবে না, এক্সি কেবলমাত্র এক্সিওএফ2 তে হয় না, এক্সিটা উৎপন্ন হয় এক্সিএফ2 তে হয়, ঠিক আছে, আর কোনোটা এক্সি উৎপন্ন হয় না, এক্সিএফ4 এও এক্সিও3, এবং যদি আংশিক হয় এক্সিও2F2, এক্সিওএফ4, বারে বারে বলা হয়েছে তোমাকে, তাহলে এইটা হবে ইনকারেক্ট। তারপরে কোশ্চেন,
হ্যাঁ, এই কোশ্চেনটা একটু ভুল আছে, পর্ষদ তোমাদের সবাইকে নাম্বার দিতে পারে, জানি না কি করবে। এইখানে হবে যা স্বচ্ছ চুল জলকে ঘোলা করে না, ঘোলা করতে পারে না হবে, কারণ এখানে আমার যে SO2 গ্যাসটা উৎপন্ন হবে, ওয়াইটা যে SO2 গ্যাস হবে, সেই SO2 কিন্তু চুন জলকে ঘোলা করে না, চুন জলকে ঘোলা করে হচ্ছে CO2 গ্যাস। চুন জলকে ঘোলা করে CO2 গ্যাস, চুন জলকে ঘোলা করে। তাহলে কি করে ওটা হয়? তাহলে ওটা হবে না। তাহলে এখানে অনিয়তকার কঠিন হচ্ছে তোমার সালফার, যেটা বাতাসে পোড়ালে SO2 উৎপন্ন হবে। আর SO2 যদি এই যেটাকে আম্লিক KMnO4 লবণকে বর্ণহীন করে, এটাও রাইট আছে। এবং গ্যাসটি অক্সিজেনের সঙ্গে পুড়িয়ে SO3 করে, যা আবার জলের সঙ্গে বিক্রিয়া করে H2SO4 করে দেয়, যেটা অম্ল বৃষ্টির জন্য দায়ী। তাহলে অপশন এখানে কারেক্ট। এই কোশ্চেনটা কিন্তু ওই যে ঘোলা করে না হবে, এখানে ঘোলা করে হয়ে গেছে, তার জন্য তোমাদের কোশ্চেন যদি নাম্বার দেয় তো খুবই ভালো। ঠিক আছে, দেখা যাক কি করে। নেক্সট কোশ্চেন আছে Fe এর উপস্থিতিতে Cl2। হ্যাঁ, এটা কিন্তু অনেকে যদি ভুল করো, কিছু করার নেই। আমি এটা কম্পেয়ার করে দেখেছিলাম যে দুটো জিনিস কোথায় প্রতিস্থাপন হবে, একটা এইচ নিউ আর Cl2, আর একটা হচ্ছে যে কোনো মেটাল অনুঘটক, তার সঙ্গে Cl2 দিলে এটাতে হচ্ছে তোমার রেডিক্যাল, ফ্রি রেডিক্যাল হবে, যেটা হচ্ছে তোমার অ্যারোমেটিক হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে না, এটা হচ্ছে অ্যালিভেটিক। আর Fe কোনো অনুঘটক দিলে যেটা হচ্ছে তোমার বেঞ্জিন বলয়ের হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপন হবে, অর্থাৎ এখানে এই প্যারা পজিশনটা মেজর হবে, আর বেঞ্জিন বলয়ের হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপন হবে। তাহলে অপশন এখানে সি। নেক্সট কোশ্চেন, নিচের কোন যৌগটি জলীয় KOH এর উপস্থিতিতে SN1 বিক্রিয়ার দ্বারা রিসিভিং মিশ্রণ তৈরি করবে? এটাও খুবই সুন্দর কোশ্চেন, খুবই সহজ কোশ্চেন, কিন্তু যারা না বুঝে পড়বে না, তাদের ক্ষেত্রে কিন্তু মাল্টিপল চয়েস সত্যি করা কঠিন। একটু বুঝে করতে হবে, খুবই সহজ কোশ্চেন, একটু বুঝে করতে হবে। হ্যাঁ, একটু বুঝে করতে হবে, খুবই সহজ কোশ্চেন, একটু বুঝে করতে হবে। একটু বুঝে করতে হবে। তো দেখো, তাহলে এটা হচ্ছে কি, যে এইখানে দেখো, এইটা হচ্ছে কাইরেল কার্বন, আর এটা হচ্ছে কাইরেল সেন্টার, আর কাইরেল কার্বন ছাড়া সে কি করে মানে কাইরেল যৌগ ছাড়া সে কি করে তোমার রেসিং মিক্সচার তৈরি করবে? তাহলে দেখো, এখানে কিন্তু তিনটে গ্রুপ, কিন্তু ডিফারেন্ট, তিনটে না চারটা গ্রুপ, চার হাতে চারটা অস্ত্র থাকলে সেইটাই SN1 বিক্রিয়ার মাধ্যমে রেসিং মিক্সচার তৈরি করবে। যে এটা জানে সে অপশন এ ফট করে দাগ দিয়ে দিয়েছে। নেক্সট কোশ্চেন, আর কোনোটা অপশন দেখে নেবে, প্রত্যেকটা অপশন, আমি ওটা নিয়ে বেশি বলতে গেলাম না, কারণ এমনিতে টাইমটা লেন্দি করতে চাইছি না। দেখে নাও। নেক্সট 19, এখানে এইটাও খুব সহজ কোশ্চেন। এখানে এটা ভার্চ বিক্রিয়া, আমরা জানি ভার্চ উচ্চ বিক্রিয়া। দেন C2H5Br2Na, এটাও ফিটিক বিক্রিয়া, কারণ অ্যারোমেটিক হলে ফিটিক আর অ্যালিফেটিক হলে উচ্চ বিক্রিয়া। আর তারপরে এইটা অপশন যে ডিটা দিয়েছে, অপশন ডি দিয়েছে, তোমরা একটু দেখে নাও, অপশন ডিটা দিয়েছে হান্স ডিকার বিক্রিয়া, এটাও খুব পপুলার বিক্রিয়া, তোমরা জানো। কিন্তু এইটা হচ্ছে এইরকম টাইপের বিক্রিয়া, যেটা সোয়ার্টস বিক্রিয়া, এটা হচ্ছে সোটেন বোমেন বিক্রিয়া বলছে, যেটা নয়। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে রং অ্যান্সার। ঠিক আছে, তারপর রং অপশন অবশ্য, কিন্তু অ্যান্সারটা কারেক্ট। হ্যাঁ, আর এটা অনেকে কনফিউশন হয়ে যেতে পারে যে CuCl আর HCl এর কাছে, কিন্তু এটা হচ্ছে গেটারম্যান স্যান্ডম্যান, এটা হচ্ছে স্যান্ডম্যান বিক্রিয়া, আর এটা হচ্ছে গেটারম্যান বিক্রিয়া, কারণ স্যান্ডম্যানের মডিফাই পোর্শন হচ্ছে গেটারম্যান, ঠিক আছে, তাহলে অপশন সি কারেক্ট। অর্গানিক খুব ইজি দিয়েছে, দেয়নি, যারা একটু বুঝে পড়েছো তারা পারো। তারপরের কোশ্চেন, এইখানের কোশ্চেনটাও খুব একটু বুঝে করতে হবে, কারণ এখানে একটা জিনিস দেখতে হবে যে আমার SN2 বিক্রিয়াটা কোথায় হবে। আমি বারে বারে বলেছি যে বেঞ্জিন বলয় যদি ডাইরেক্ট হ্যালোজেন লেগে থাকে, তার পার্শিয়াল ডবল বন্ড ক্যারেক্টারের জন্য সে SN2 বিক্রিয়া করতে পারে না।
তাহলে এখানে তোমার এই যে নিউক্লিওফাইলটা দেওয়া হয়েছে, এই যে নিউক্লিওফাইলটা, এই নিউক্লিওফাইলটা কোথায়, এখানে এটা হবে, বেরিয়ে যাবে। তাহলে আমার অপশন এইটা, আর কিচ্ছু ভাবার দরকার নেই, কিচ্ছু ভাবার দরকার নেই। তাহলে অপশন বি কারেক্ট। দেন এটাও এসএলএসটির কোশ্চেন, এসএলএসটি তে এই কোশ্চেনটা পড়েছে, তাহলে বুঝতে পেরেছো এই সমস্ত কোশ্চেন কনসেপ্টের কোশ্চেন। তাহলে এখানে আমি বলেছিলাম যে ফেনোলিক ওই যখন থাকবে সেখানে যদি কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে তার অ্যাসিডিটির মাত্রা বাড়িয়ে দেয়। তাহলে NO2 গ্রুপ যদি থাকে, সেটা অর্থ হোক প্যারা হোক, তার কিন্তু অ্যাসিডিটি বেশি হবে। এবার অর্থ প্যারার মধ্যে কার বেশি হবে সেটা তো আবার দেখতে হবে। এইটা এন, আমি বারে বারে বলেছি যে হ্যাঁ, যে এই যে NO2 মাইনাস আই ইফেক্ট আছে, NO2 যেরকম প্লাস মাইনাস আর আছে সেরকম মাইনাস আই আছে। এবার মাইনাস আইটা অনেকে ডিস্টেন্স ডিপেন্ডেন্ট বলে সে বলবে এই অর্থ আইসোমার, অর্থাৎ অপশন 4 এর অ্যাসিডিটি বেশি হবে অপশন 3, যে অপশন 2 থেকে, অর্থাৎ এই প্যারা আইসোমারটা থেকে। কিন্তু এর হচ্ছে একটা হাইড্রোজেন বন্ড হওয়ার জন্য অ্যাসিডিটির মাত্রাটা কার থেকে, প্যারার থেকে কমিয়ে দেয়। অ্যাসিডিটির মাত্রাটা কার থেকে কমিয়ে দেয়, প্যারার থেকে, এই প্যারা পজিশনের থেকে কমিয়ে দেয়। তখন যে এই প্যারাটার কি হয়ে যায়, অ্যাসিডিটির মাত্রাটা বেড়ে যায় কার থেকে, অর্থের থেকে। অর্থাৎ ফার্স্ট হবে 2, তারপরে 4, তারপরে 1, তারপরে আমি আর পুরো এক্সপ্লেনেশন করলাম না, কারণ ভিডিও লেন্দি হয়ে যাবে, পুরো এক্সপ্লেনেশনটা করলাম না। ঠিক আছে, তাহলে অপশন বি হলো কারেক্ট। নেক্সট কোশ্চেন বলছে আরএস, আমি যে করে নাম্বার প্রায়োরিটি করে দেখিয়ে দিয়েছি যে কেন আর হবে। হ্যাঁ, নাম্বার প্রায়োরিটি করে দেখিয়ে দিয়েছি আমি, আরএসটা বারে বারে তোমাদের দেখিয়ে দিয়েছি। আর এখানে দেখো একটা কার্বন আর দুটো কার্বন, কিন্তু এখানে হচ্ছে এইটা 2 নম্বর কার্বন হবে, আর এই যে সেন্টারের কার্বনটা 1 নম্বর হবে। এইটা অনেকে যারা ভুল করেছো তারা কিছু করার নেই। যেখানে ওইজ আছে, যে কার্বনে বিআর আছে, সেই কার্বনে 1 নম্বর প্রায়োরিটি, আর তার পরেরটা 2 নম্বর প্রায়োরিটি বসবে। এটা আশা করি সবার জানা। তাহলে এইটা হচ্ছে অপশন এ কারেক্ট, অপশন। দেন এটা তো রাইমার টিমের বিক্রিয়া, আমি বারে বারে এখানে আমি হাইলাইট করে দিয়েছিলাম যেটা ইন্টারমিডিয়েট কি হয়, যে অন্তর্বর্তী যৌগ কার্বিন হয়, যেটা আমি হাইলাইট করে দিয়েছিলাম, যে কিন্তু এত ইজি দিয়ে দিবে হতে পারিনি, যে কার্বিন ইন্টারমিডিয়েট উৎপন্ন হয়, যেটা হচ্ছে সিসিএল2, সিসিএল2, সিসিএল2 আর কি, ইন্টারমিডিয়েট কার্বিন উৎপন্ন হয়েছে। ঠিক আছে, দেন রাইমার টিমের বিক্রিয়াতে ওই রিয়েজেন্টটা লাগে আর কি। হ্যাঁ, এবার এটা হচ্ছে I2 এর সঙ্গে হলুদ বর্ণের অধক্ষেপ উৎপন্ন করে। হ্যাঁ, এটা তো মানে কি বলবো তোমাদের, আমি কতবার বলেছি যে সেকেন্ডারি অ্যালকোহল করে, প্রাইমারি অ্যালকোহলের মধ্যে ইথানল করে, আর যাদের কিটোমিথাইল গ্রুপ আছে তারাই শুধু করে। এইটার যদি তোমরা স্ট্রাকচার না লিখতে পারো তাহলে কিছু করার নেই, কিচ্ছু করার নেই। আর যে সমস্ত সেকেন্ডারি অ্যালকোহলের মধ্যে, এই গ্রুপটা আছে, তারা কি করবে, তারা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া দেবে। তাহলে হ্যালোফর্ম এই গ্রুপটা দেখো, এদের মধ্যে কারোর মধ্যে নেই। আমি এগুলো লিখে দেখাচ্ছি না, তোমরা বাড়িতে একটু দেখবে, বেশি দেখাতে গেলে হয়ে যাবে, টাইম ভিডিওটা লেন্দি হয়ে যাবে, তাই আর দেখালাম। নেক্সট কোশ্চেনে চলো। নেক্সট কোশ্চেন, নিচের বিক্রিয়াতে উৎপন্ন যৌগ এক্স ও ওয়াই শনাক্ত করো। এক্স ওয়াই শনাক্ত, এই কোশ্চেনটা তো একদম হাইলাইটেড কোশ্চেন দিয়েছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই সমস্ত কোশ্চেন দেখে মানে ছাত্রদের মন ভালো হয়ে যাওয়ার কথা, বিশেষ করে আমার যে ছাত্ররা, তাদেরকে আমি এই কোশ্চেন গুলো বারে বারে আমি শেষের দিকে একদম বুঝিয়েছি ধারে, যে এগুলো দেবে, যে ফার্স্ট এইচআই দিলে কি হতো, ফার্স্ট এইচআই দিলে এখানে এইচ হতো, এখানে প্লাস হয়ে যেত। এবার কি হতো, যে এই বন্ডটা ভাঙতে পারবে না, ফিনাইল ক্যাটায়নটা এই বন্ডটা ভাঙতে পারবে না, আনস্টেবল। তাহলে এই বন্ডটা, আর এই বন্ডটা এখানে তো SN2 বিক্রিয়া হবে, এই মাইনাসটা এখানে গিয়ে অ্যাটাক করবে, আর এই খুলে যাবে, খুলে গিয়ে কি হবে, খুলে গিয়ে ফেনল হবে, আর CH3 আই হবে, CH3 আই। তাহলে এই অপশন এ কারেক্ট, অপশন এ কারেক্ট। নেক্সট কোশ্চেন, চলো। নিচের কোন পলিমারটি সংঘনন পলিমারাইজেশনের মাধ্যমে, এটা লাইলন 6 এর সংঘনন পলিমার, মানে ব্যাপারটা বুঝতে হবে, কারণ লাইনও লিখে আছে
হেক্সামিথিলিন ডাইঅ্যামিন আর অ্যাডিপিক অ্যাসিড, অ্যামিন আর অ্যাসিড গ্রুপ থাকলে সেখানে তো জল বেরিয়ে যাবে, আর কনডেনসেশন মানে জল বেরিয়ে যাবে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে আমরা যাব। নেক্সট প্রোটিনের প্রতিটি পেপটাইড শৃঙ্খলের অ্যামাইনো অ্যাসিডগুলি নির্দিষ্ট ক্রমিক বিন্যাসে যুক্ত থাকে। অ্যামাইনো অ্যাসিডগুলি নির্দিষ্ট বিন্যাসকে বলে, এটা হচ্ছে প্রোটিনের প্রাইমারি গঠন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, নিচের কোন ক্ষারকটি ডিএনএ তে অনুপস্থিত থাকে? এটা ইউরাসিল, এটা নিয়ে আর আমি কিছু বলতে চাই না। নেক্সট কোশ্চেন, সমতড়ির বিন্দু, এটাও নিয়ে আর কিছু বলার অপেক্ষা নেই। সমতড়ির বিন্দুতে CO মাইনাস আর NH3 প্লাস। নেক্সট কোশ্চেন, নিচের কোন বিকারক ব্যবহার করে গ্লুকোজ ও ফ্রুক্টোজের মধ্যে পার্থক্য করা যাবে? এটা নিয়েও কিছু বলতে চাই না। Br2H2O, কারণ টোলেন্স ও দুজন রিডিউসিং সুগার, এটাও দুজন রিডিউসিং সুগার, রিডিউস করে দেবে, এও করে দেবে, এও হয়ে যাবে একই সেম রিঅ্যাকশন করবে, কিন্তু এটা হবে না, Br2H2O। তারপরে নেক্সট কোশ্চেন, হ্যাঁ এইটা আমার এক খুব ভালো ছাত্র, সে এই কোশ্চেনটা ভুল করে দিয়ে আসছে, যেটা হচ্ছে সে লিখেছে মিউটারোটেশন। অ্যাকচুয়ালি মিউটারোটেশন সুক্রোজে হয় না, মিউটারোটেশন সুক্রোজে হয় না, এটা বারে বারে মনে রাখো। গ্লুকোজের মধ্যে মিউটারোটেশন হয়, মল্টোজ ল্যাকটোজের মধ্যে মিউটারোটেশন হয়, কিন্তু সুক্রোজের মধ্যে, সুক্রোজ হচ্ছে ইনভার্সান সুগার, সুক্রোজে ইনভার্সান সুগার হয়, যে প্লাস মাইনাসটা মিনিমাইজ হয়ে মাইনাসটা বেড়ে যায়। আগে যেটা ছিল, আগে যদি প্লাস ছিল তার অপোজিটটা হয়ে যায় আদ্র বিশ্লেষণ করে, তাহলে এটা ইনভার্সান হয়। হ্যাঁ, এই কালারটা দেবো না, এটা হচ্ছে ইনভার্সান। হ্যাঁ, নেক্সট কোশ্চেন, অলিফিনের জুতো, অলিফিনের পলিমারাইজেশন জুতো বলি, যেটা হচ্ছে জিগলার নাটা অনুঘটক, জিগলার নাটা অনুঘটক সবাই জানো, খুবই ইজি ইজি কোশ্চেন দিয়েছে ওই পোর্শন গুলো থেকে। ওরলোনে অ্যাক্রাইলোনাইট্রেট, ওরলোনে হচ্ছে আমাদের অ্যাক্রাইলোনাইট্রেট। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, এই যে পিএফ রিজিনটা দিয়েছে, এইখানে অনেক ছাত্র ঘাবড়ে যেতে পারে যে পিএইচ রিজিনটা কি। এটা হচ্ছে ফেনল ফর্মালডিহাইড রিজিন, যেটা হচ্ছে নোভোলাক, ফেনল ফর্মালডিহাইড রিজিন, যেটা হচ্ছে নোভোলাক। এছাড়াও এটা পিএফ রিজিনটা কেউ বুঝতে না পারলেও, নিওপ্রিন মানে ক্লোরোপ্রিন, এটাও তো আমাদের জানা। প্রাকৃতিক রবার মানে পলি আইসোপ্রিন, সিস আইসোপ্রিন আমরা জানতাম যে প্রাকৃতিক রবার। আর নাইলন সিল্ক আপাতত অপশানে মিলেই যাবে, তারপরটা অপশানে মিলেই যাবে, অপশান। ঠিক আছে, তাহলে এই হলো তোমাদের টোটাল সলিউশন। আশা করি সবাই ভালো নাম্বার পাবে এবং ভালো এক্সাম দিয়েছো। তো যারা খারাপ এক্সাম হয়েছে, টুকটাক একটু সিলি মিস্টেক করেছো, তাদের মন খারাপ করার কিছু দরকার নেই, কারণ তোমরা মাল্টিপুল চয়েসের অভ্যস্ত নেই। তবে টিউশন যে টেস্টগুলো দিয়েছো, সেইগুলো যদি সিনসিয়ারলি ভাবে দিলেও তোমার যে এক্সাম যে ভালো হবে কথা নেই। কিন্তু তোমরা এই কথা মনে রাখো, যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স রাখবে, তারা আর সেই যে মেমোরাইজড করে বা মুখস্থ করে যে ভালো নাম্বার পেয়ে যেতে, সেটা কিন্তু আর হবে না। সেমিস্টার 3-তে নাম্বার পেতে গেলে তোমাকে 1% হলে বুঝতে হবে, 1% হলে বুঝতে হবে, না হলে কিন্তু এই মাল্টিপল চয়েসের কোশ্চেন অ্যান্সার করা খুবই কষ্টসাধ্য। যে কোশ্চেনটা খুবই ইজি, যারা মুখস্থ করে, যারা মুখস্থ করে পড়াশোনা করে, তারা কিন্তু ওই কোশ্চেনটা তাদের কাছে কিন্তু খুবই কঠিন লাগবে। সুতরাং একটু নিজেদেরকে পরিবর্তন করো, একটু বুঝে পড়ার চেষ্টা করো, কারণ তোমাদেরকে ওই নিট যেই মুখী করার একটা প্রচেষ্টা। ঠিক আছে, নেক্সট এক্সাম ভালো করে দাও এবং সেমিস্টার 4-এর জন্য আবার সুন্দর করে প্রিপারেশন স্টার্ট করে দাও। থ্যাংক ইউ।